সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব মাইনর অ্যাক্টের অস্ত্র আইন থেকে। অস্ত্র আইনটি আসলে মূলত খুব সহজ আবার খুব কঠিন। অস্ত্র আইনে আমরা অনেক কিছু ভুল জানি এবং ভুল ব্যাখ্যা হিসেবে অলরেডি প্রচলিত আছে, এবং খুবই আশ্চর্যের বিষয় এটা যে আমাদের বাজারে প্রচলিত যে বইগুলো আছে বা যেগুলোকে আমরা মূল বই হিসেবে চিনি, এই বইগুলোতেও কিছু ভুল রয়েছে। আমি সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরব। তবে আমার কথার প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে বলবো, থানায় যে মামলাগুলো রেকর্ড হয় অস্ত্র আইনে, দয়া করে সেই অস্ত্র আইনের এফআইআরগুলো আপনারা সাথে নেবেন, নিয়ে আমার কথার সাথে মিলিয়ে দেখবেন যে আসলে কোনটা সঠিক। আচ্ছা, প্রথমেই আমি ধারার দিকে না গেলাম, আমি অস্ত্র আইনের যে কমন মিস্টেকটা আমরা করি সেই কমন মিস্টেকটা আমরা আগে একটু দেখে নেই। যেমন ধরেন ইংরেজি অক্ষর আমি ধরলাম এ, তাহলে এখন আমাকে বলেন যে ইংরেজি অক্ষর এ আপনার বাংলা অক্ষর কি হবে, বাংলা প্রথম অক্ষর। তাহলে এখান থেকে দেখেন বাংলা প্রথম অক্ষর হিসেবে কিন্তু আসতেছে আমাদের অ, আবার আসতেছে কিন্তু ক, এই অ আছে আবার ক আছে। এখন আমার এ ইকুয়াল টু কত হবে, অ হবে না ক হবে, এটা নিয়ে কিন্তু দ্বিধা বিভক্ত মতামত রয়েছে। কারো কারো মতে আপনার অ সঠিক, আবার কারো কারো মতে আপনার ক সঠিক। আচ্ছা, অস্ত্র আইনের কিছু ধারায় আবার দেখবেন ছোট হাতের অক্ষর রয়েছে এ, আবার এ, এরকম ছোট হাতের অক্ষর রয়েছে, আবার কিছু বড় হাতের অক্ষর রয়েছে। এখন আমরা যে স্মল লেটার আর ক্যাপিটাল লেটার যেটা দেখি, এটা এখন বাংলায় কিভাবে অনুবাদ করবেন আপনি, এখন আপনি বাংলায় কিভাবে অনুবাদ করবেন। আমি ধরে নিলাম এ ইকুয়াল টু ধরে নিলাম আমি অ, কিংবা এ ইকুয়াল টু ধরে নিলাম আমি ক, যেটাই বলেন এটাই আমি সঠিক, আমি যুক্তিতে মেনে নিচ্ছি। এখন আমাকে বলেন যখন অস্ত্র আইনে এ দেওয়া আছে বড় হাতের ক্যাপিটাল দ্বারা একটা জিনিসটাকে আলাদা করছে, তখন সেটা ইকুয়াল টু আপনি কি দেখাবেন। এ যদি আপনার ক দেখেন, তাহলে এই বড় হাতের অক্ষর দ্বারা আপনি কি দেখাবেন। আর স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের যে প্রথম অক্ষর, সেটা আসলে কোনটা আগে, স্বরবর্ণ আগে না ব্যঞ্জন বর্ণ আগে, এটাও নিয়ে কিন্তু মতবিরোধ রয়েছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা ক্লিয়ার না। আর এটা ক্লিয়ার হইতাম আমরা যদি অস্ত্র আইনটা যদি একটা বাংলা গেজেট থাকতো, তাহলে কিন্তু এই ঝামেলাটা হইতো না। এই অস্ত্র আইনের কোনো বাংলা গেজেট না থাকার কারণে কিন্তু মূলত এই অ, আ, ক এগুলো নিয়ে কিন্তু আমাদের মতবিরোধ রয়েছে। আমরা যদি এখন অঙ্কের দিকে যাই, মানে অঙ্কগত সংখ্যার দিকে যাই, অর্থাৎ 1 ইকুয়াল টু 1, আপনার ধরুন আমরা 10 ইকুয়াল টু 10, আবার ধরুন আপনার 15 ইকুয়াল টু 15, এটা নিয়ে কিন্তু কোনো মতবিরোধ থাকবে না। এটা কিন্তু সর্বজন স্বীকৃত, কারণ এটার বাংলায় কনভার্ট এক ধরনেরই হয়, এটার আপনার ভিন্ন কোনো কনভার্ট নাই। আচ্ছা, এখন যে আমাদের বইগুলো আছে, এই বইগুলোতে কিন্তু আমাদের অস্ত্র আইনে দেওয়া আছে ক, খ, গ, গ, খ, এভাবে কিন্তু ব্যাখ্যা করা। আবার কোনো কোনো জায়গায় দেখে গেছে আপনার যে 19 ক ব্যবহার করা, কিন্তু এটাও কিন্তু আমাদের ভুল। 19 ক, এই হাইফেন কিন্তু কোনো জায়গাতেই কিন্তু নাই অস্ত্র আইনে, এটা আপনার সাথে লাগানো হবে ক, কিন্তু এরপরেও এটা আপনার চলবে না, কারণ এর যেটা আপনার 19 আপনার এ আছে, এই 19 এর পরিবর্তে আপনার এর পরিবর্তে ক কখনোই হতে পারে না। এই কারণে মূলত আপনি যদি লিখেন বা লিখে আসতেছেন, মার্ক পাইছেন, পদোন্নতিও পাইছেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো ব্যক্তি আপনার এভাবে লিখেন, সেই ক্ষেত্রে যদি আপনার সিনিয়র কর্মকর্তারা বর্তমানে যেভাবে অস্ত্র আইনে মামলা রুজু হয় সেটার আগে কি আপনার খাতাটা দেখে, আপনি মার্ক পাবেন না 100%। যদি আমার কথায় আমি বলি যে আমি যদি কোনো খাতা মূল্যায়ন করার সুযোগ হয়, ধরেন আমার আন্ডারে যারা পড়াশোনা করে কিংবা তাদের খাতায় আমি দেখলাম, সেই ক্ষেত্রে আপনার যদি কেউ এর পরিবর্তে ক বা অ লিখে, আমি কিন্তু মার্ক দেব না, আমি এটা 100% ভুল দেবো। কারণ যেহেতু এটা বাংলার কোনো গেজেট নাই, সেক্ষেত্রে আপনি বাংলার এই অক্ষরটা ব্যবহার করতে পারবেন না। তাহলে বলতে পারেন তাহলে যে বইগুলোতে যে আছে, বইগুলো তাদের নিজস্ব মতামতটা লেখকরা ফুটাই তুলছে, কেউ কেউ অ দ্বারা ব্যাখ্যা করছে, কেউ কেউ ক দ্বারা ব্যাখ্যা করছে। এখন সেটা আপনি মানবেন না, যেটা বর্তমানে মামলা রুজু হয় সিডিএমএস এর মামলাগুলো দেখবেন, বা আপনার এমনিতে থানায় যে মামলা রেকর্ড হয় সেই বিষয়গুলো আগে দেখবেন। এগুলো দেখলেই মূলত অস্ত্র আইনে আপনি ক্লিয়ার হতে পারবেন। এই জন্যই অস্ত্র আইনে অনেক কিছু বোঝার আছে, অনেক সুন্দরভাবে বোঝার আছে। তাড়াহুড়া করে বা মুখস্থ করে আপনি অস্ত্র আইন শেষ করতে পারবেন, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। এটি আপনার 1878 সালের অস্ত্র আইন নামে পরিচিত, যে জিনিসটা আমাদের অস্ত্র আইনের এক ধারাতে রয়েছে, যে 78 সালের অস্ত্র আইন নামে পরিচিত হবে। এটি
পরিচিত হবে। তারপর আপনার এই অস্ত্র আইনে আমাদের দুইটা বিষয় রয়েছে, আমাদের এ এবং বি। এখন যদি আমরা বাংলা আইনের দিকে দেখি, দেখবেন এখানে ক এবং খ রয়েছে। আপনারা দয়া করে ইংরেজি অক্ষরটা ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনারা মূল অঙ্ক যেটা সংখ্যাগত এটা আপনার এটা রাখলেন, আর এক্ষেত্রে এ বা একের বি এভাবে ইউজ করবেন, ব্র্যাকেটে এভাবে ইউজ করবেন। এখন আসেন এখানে কি বলছে, এ আর বিতে কি বলছে। অস্ত্র ও গোলাবারুদ অথবা সমুদ্রগামী জাহাজে অবস্থিত সামরিক সরঞ্জাম বা উহার সরঞ্জাম বা যন্ত্রপাতি এটা অন্তর্ভুক্ত। অর্থাৎ এখানে বলছে প্রযোজ্য হবে না। কোন ক্ষেত্রে আমাদের এই অস্ত্র আইনটি প্রযোজ্য হবে না, এই জিনিসটার কথা এখানে বলা হয়েছে। সহজ ভাষায় বলতে গেলে মূলত এখানে বোঝানো হচ্ছে যে আপনার অস্ত্র শস্ত্র, গোলাবারুদ এবং সমুদ্রে যে সকল সমুদ্রগামীতে যে সকল আমাদের সরঞ্জামাদি থাকে, আপনার যুদ্ধের যন্ত্রাংশ মানে সমর সম্ভার বা এই ধরনের অস্ত্রের যে যন্ত্রপাতি থাকে, এগুলোর ক্ষেত্রে মূলত অস্ত্র আইনটি প্রযোজ্য হবে। তাহলে এখন প্রযোজ্য হবে না কোন ক্ষেত্রে? এই প্রযোজ্য হবে না এখানে বলা আছে সরকারি কর্মচারী সরকারি আদেশ বলে নির্মাণ যদি করে, উৎপাদন করে, পরিবর্তন করে, অস্ত্রশস্ত্র ধারণ করে বা অধিকারে রাখে। আপনার সরকারি আদেশ বলে যেমন সরকারি অস্ত্রাগার যেগুলো আছে এখানে আপনাদের উৎপাদন হয়, রূপান্তর হয়, তারপর এখানে সরকারি কর্মচারীরা সেই কাজগুলো করে, তারপর আপনার সরকারিভাবে আমদানি রপ্তানি হচ্ছে, তারপর আপনার বিক্রয় হচ্ছে, পরিবহন হচ্ছে, এগুলোর ক্ষেত্রে সরকারি আদেশ বলে সরকারি লোকজন যখন করবে তখন সেটার জন্য আপনার প্রযোজ্য হবে না, বা সরকারি আদেশ বলে যারা করবে তাদের জন্য অস্ত্র আইনটা প্রযোজ্য হবে না। আবার আরেকটা বিষয় দেখেন, অধিকারে রাখা, ধারণ করা। এক্ষেত্রে আমরা যারা বিভিন্ন বাহিনীর লোক আছি, আমরা যারা বিভিন্ন বাহিনীর লোক আছি, আপনার তাই সেই সাথে আমাদের পুলিশ রয়েছে, প্লাস আনসার রয়েছে, এরকম যারা সরকারি আপনার ফোর্স যারা আছেন, যারা আপনার বাহিনীর সদস্য, তাদের জন্য এই অস্ত্র আইনটা প্রযোজ্য হবে না। কখন? যে লাইসেন্স যে কথা বলা আছে যে অস্ত্র সাথে রাখতে গেলে লাইসেন্স লাগবে, লাইসেন্স ছাড়া কিন্তু আমরা রাখতে পারি। কি ক্ষমতায়? এই যে আপনার এই বি যেটা আমরা শিখে আসছেন খ, এই ক্ষমতায় আমাদের সেটা লাগে না। এই সংক্রান্তে আমাদের নিজস্ব একটা রুলস রয়েছে, পিআরবির 88, এটার সাথে আপনার ম্যাচিংয়েবল, এটা আপনারা এর সাথে মিলিয়ে পড়ে নেবেন। কিন্তু বুঝতে পারতেছেন তো যে অস্ত্র শস্ত্র, গোলাবারুদ বা আপনার সামরিক সরঞ্জামাদি যে আছে, যন্ত্রপাতি আছে, এগুলোর ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে, কিন্তু আমাদের সরকারি আদেশ বলে উৎপাদন, রূপান্তর, বিক্রয় এবং এটার সাথে জড়িত ব্যক্তিদের ধারণ করা বা আপনার সরকারি কর্মচারীদের ধারণ করা বা অধিকারে রাখা, প্রত্যেকটা আইন করার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য লাগে। তাহলে এই অস্ত্র আইনটা করার পিছনে উদ্দেশ্য কি ছিল? অস্ত্র আইনটা করার পিছনে উদ্দেশ্য ছিল আমাদের যে অস্ত্রশস্ত্র আছে এই বিষয়গুলো, তারপর রয়েছে আমাদের বিস্ফোরক এবং সামরিক যে ভান্ডার সরঞ্জামাদি রয়েছে, এই তিনটা বিষয়কে একত্রিত করে আপনার মূলত এই কার্যক্রমগুলো কিভাবে সহজীকরণ করা যায় এবং সেটার আপনার সমন্বয় করা যায় এটা। তাহলে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক এবং সামরিক যে বিষয়গুলো আছে এই তিনটাকে কম্বাইন করার জন্য মূলত এই 1878 সালের অস্ত্র আইনটি আপনার প্রতিষ্ঠিত হয়। এরপর রয়েছে আমাদের দুই ধারায় কি বলছে যে এটা কবে থেকে কার্যকর হবে? এটা বলা আছে সরকারি গেজেটের মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে কার্যকর হবে। তবে আমি যতটুকু জানতে পেরেছি সেটা হলো যে অস্ত্র আইনটি 1878 সালে হওয়ার পর সেটা গেজেটের মাধ্যমে আপনার কার্যকর হয়েছে এবং সেই গেজেটটা কিন্তু মূলত ইংরেজিতে ছিল। যতটুকু জানা গেছে সেটা ইংরেজিতে ছিল। গেজেটটা আমি সংগ্রহ করতে পারিনি, পাইলে হয়তো আপনাদেরকে দেখাইতে পারতাম। তো আপনার এই দুই ধারার বক্তব্য হচ্ছে যে কবে থেকে কার্যকর? সরকারি গেজেট বলে যেদিন থেকে এটা আপনার প্রকাশ হয়েছে সেদিন থেকে এটা কার্যকর হয়েছে। 3 ধারাটি আমাদের বাতিল করা হয়েছে। এরপর রয়েছে আমাদের 4 ধারা। 4 ধারায় রয়েছে আমাদের কিছু সংজ্ঞা। 4 ধারার সাথে আরেক জায়গায় সংজ্ঞার কিন্তু একটা মিল আছে। ফৌজদারি কার্যবিধি যদি আপনারা দেখেন, ফৌজদারি কার্যবিধির কিন্তু 4 ধারাতে সংজ্ঞার কথা বলা আছে এবং ফৌজদারি কার্যবিধির বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিসের সংজ্ঞার কথা বলা আছে। একইভাবে আমাদের এই অস্ত্র আইনের 4 ধারাতে রয়েছে কিছু বিষয়ের সংজ্ঞা। এর ভিতরে রয়েছে কামান, রয়েছে অস্ত্রশস্ত্র, তারপর রয়েছে গোলাবারুদ, তারপর সামরিক সরঞ্জাম এবং রয়েছে লাইসেন্স। এইগুলোর শব্দের ব্যাখ্যা আপনার এই 4 ধারায় দেওয়া হয়েছে। 4 ধারার বিষয়টা আমরা শুধুমাত্র সংজ্ঞা হিসেবে নিয়ে থাকি, এই কারণে কিন্তু আমরা অস্ত্র আইনে কিছু দুর্বলতা থেকে যায় আমাদের। এখন এই 4 ধারা থেকে আপনার খুবই গুরুত্বপূর্ণ ধারা হিসেবে এখানে সিলেক্ট করতে হবে, কারণ আমরা অনেকে এটাকে স্কিপ করি বা নর্মালি নিয়ে থাকি যে জাস্ট খালি সংজ্ঞা মুখস্থ করে ফেললাম। না, এখানে বোঝার আছে অনেক কিছু। যেমন ধরেন কামান বলতে কি বুঝেন, এই জিনিসটা যদি খুব ভালোভাবে আপনি না বুঝেন তাহলে অস্ত্র আইনের পরবর্তী স্টেপগুলোতে আপনি বাধার সম্মুখীন হবেন। এরপর রয়েছে অস্ত্রশস্ত্র।
খুবই মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অস্ত্রশস্ত্র। এটার সাথে আমাদের আইনের একটা নামকরণের মিল রয়েছে। এখন যদি অস্ত্রশস্ত্রই আপনি ঠিকমতো না বুঝেন যে অস্ত্রশস্ত্র জিনিসটা কি, তাহলে তো আপনি আইনের ব্যাখ্যাটাই বুঝবেন না। এরপরে রয়েছে যে গোলাবারুদ বলতে কি বোঝাবে। তো গোলাবারুদ যদি আপনি বলতে না বুঝেন বা ব্যাখ্যা না বুঝেন, তাহলে তো আপনি বুঝতেই পারবেন না যে কোন জিনিসটা উদ্ধার করলেন, এটা গোলাবারুদ না অস্ত্রশস্ত্র নাকি আপনার কামান নাকি আপনার সামরিক সরঞ্জাম। এরপর রয়েছে সামরিক সরঞ্জাম। সামরিক মানে বুঝতে পারতেছেন যেটা আমাদের সশস্ত্র বাহিনী যেটা ইউজ করে এবং সামরিক খাতে যেটা ব্যবহার করা হয় এরকম যে জিনিসপত্রগুলো আছে এগুলো। তারপরে রয়েছে যে লাইসেন্স, যে অস্ত্র আইনের সাথে লাইসেন্সের খুব গভীর একটা সম্পর্ক, এই বিষয়টা মূলত এখানে রয়েছে। তাহলে আমরা একটা একটা করে বিষয় কিন্তু সেটা এখান থেকে ব্যাখ্যা করব। তো প্রথম যে বিষয়টা এখানে রয়েছে আমরা কামান। দেখবেন অস্ত্র আইনে 4 ধারায় বলা আছে কামান মানে কামান। প্রথমে বলা আছে যে কামান অর্থ ভিন্ন কোনো কিছু না বুঝাইলে কামান বোঝাবে। আরও কিছু কিছু কঠিন ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে, এইগুলো আপনারা স্কিপ করতে পারেন। আপনি যেহেতু বিশেষজ্ঞ বা এক্সপার্ট হতে যাচ্ছেন না, সেই ক্ষেত্রে এগুলো আপনারা স্কিপ করতে পারেন। এর সাথে আপনারা করতে পারেন যে কামান, তারপর আপনার মর্টার, তারপর আপনার ধরেন মেশিন গান, এই যে আপনার কামানের যন্ত্রপাতি, এই বিষয়গুলোকে কামান হিসেবে বলা হবে। তারপরে রয়েছে অস্ত্রশস্ত্র। তো অস্ত্রশস্ত্র কি জিনিসটা? অস্ত্রশস্ত্র জিনিসটা আমাদের প্যানেল কোডেও কিন্তু রয়েছে, যেমন মারাত্মক অস্ত্র, নর্মাল অস্ত্র, ভূতা অস্ত্র, ধারালো অস্ত্র, এগুলো কিন্তু আমরা প্যানেল কোডে কিন্তু অনেকেই পড়ে থাকি। বিশেষ করে আঘাত, গুরুতর আঘাত, এইগুলোর ক্ষেত্রে কিন্তু অস্ত্রের একটা সম্পর্ক রয়েছে। তো আপনার এই অস্ত্রশস্ত্র আবার ডাকাতি, দস্যুতার ক্ষেত্রেও কিন্তু অস্ত্রশস্ত্রের একটা বিষয় জড়িত আছে। তাহলে এই অস্ত্রশস্ত্র হচ্ছে আপনার আঘাত করা যায়, কারো জীবন আপনার নাশ করা যায়, এই বিষয়গুলো অস্ত্রের মধ্যে কিন্তু পড়ে। তাহলে এই ক্ষেত্রে অস্ত্রশস্ত্র বলতে বোঝাবে আপনার যে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র, অস্ত্র, তারপর আপনার ধরেন তরবারি, ছোরা, বর্ষা, এই সকল যে বিষয় আছে এই বিষয়গুলো আমাদের অস্ত্রশস্ত্র হিসেবে গণ্য হবে। বুঝতে পারতেছেন? এরপর রয়েছে আমাদের গোলা বারুদ। তো গোলা বারুদ শব্দের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, কারণ আমাদের ছোটবেলা থেকে আমরা টিপু সুলতান থেকে শুরু করে আরও বেশ কিছু আপনার তাদের আমলের কাহিনী আমরা দেখেছি টিভিতে। সেই ক্ষেত্রে গোলা বারুদ ব্যবহার করতে আমরা দেখেছি যে গোলা বারুদ জিনিসটা কি। তারা এখন এই গোলা বারুদ অর্থাৎ আমরা কোনো বিস্ফোরক পদার্থ, ডিনামাইট, এরকম যে আরও কিছু বিষয় রয়েছে এইগুলাকে আমাদের গোলা বারুদ হিসেবে আখ্যায়িত করা হবে। এই ক্ষেত্রে আপনারা শান্ত মাথায়, ঠান্ডা মাথায় অস্ত্রের 4 ধারাটি পড়বেন। এরপর রয়েছে সামরিক সরঞ্জাম। তো সামরিক সরঞ্জামাদি তো আপনারা বুঝতেই পারতেছেন যে সামরিক ক্ষেত্রে ব্যবহার করা হয় এরকম যে জিনিসপত্রগুলো থাকবে এগুলাকে সামরিক সরঞ্জাম হিসেবে গণ্য করা হবে। লাইসেন্স অর্থ এই আইন মোতাবেক, এই আইন মানে অস্ত্র আইন অনুযায়ী যাদেরকে আপনার বিভিন্ন বিষয়ে অনুমোদন দিয়ে থাকবে সরকার, এই জিনিসটাকে অনুমোদন দেওয়াটাকে বলা হবে লাইসেন্স। এই ক্ষেত্রে অস্ত্রের লাইসেন্সও বুঝাবে, তাদের উৎপাদনের লাইসেন্স বুঝাবে, এরকম বহন, পরিবহন, এই ধরনের আপনার আমদানি রপ্তানির লাইসেন্স, এই সবগুলোকেই আমাদের এক কথায় লাইসেন্স হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। রয়েছে আমাদের 5 ধারায়। 5 ধারায় রয়েছে বিনা লাইসেন্সে উৎপাদন, রূপান্তর ও বিক্রয় নিষিদ্ধ করা। বিনা লাইসেন্সে এখানে অনেকগুলো পয়েন্ট আপনারা পাবেন, যেমন বিনা লাইসেন্সে পাবেন। তারপর এই কথাটার বিভিন্ন রূপ আপনি দেখতে পারবেন, যেমন অননুমোদিত মানে যেটার অনুমোদন নাই, আবার যেমন অনুমোদনবিহীন, অনুমোদন ছাড়া, এরকম একটা বাংলার অনেক ধরনের সমার্থক শব্দ আপনার সামনে আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে অর্থটা বুঝে নিতে হবে যে বিনা লাইসেন্সেও যা, আপনার অননুমোদিত, অনুমোদিত না কিন্তু অননুমোদিত, তো এইরকম বিষয় নিয়ে আপনার কেউ উৎপাদন, রূপান্তর বা বিক্রয় করতে পারবে না। মানে আপনার যেখানে লাইসেন্স নাই সেক্ষেত্রে আপনি উৎপাদনও করতে পারবেন না, রূপান্তরও করতে পারবেন না, বিক্রয়ও করতে পারবেন না। এটা আপনার জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাহলে আপনি কি করতে পারবেন না? উৎপাদন, রূপান্তর এবং বিক্রয় পারবেন না। তাহলে আমরা জানি যে বাংলা ভাষায় আমরা যদি কথাটাকে ঘুরাইয়ে দিই, ন্যারেশনটা ঘুরাইয়ে দিই, তাহলে কিন্তু আমরা এটা অন্যভাবে কিন্তু করতে পারতেছি। যেমন ধরেন এখানে বলা আছে বিনা লাইসেন্সে উৎপাদন, রূপান্তর ও বিক্রয় কি করছে? নিষিদ্ধ। এখন যদি আমি ঘুরাই দেই যে আপনার লাইসেন্স সহ উৎপাদন, রূপান্তর, বিক্রয় করা যাবে। হ্যাঁ, যেহেতু লাইসেন্স ছাড়া নিষিদ্ধ করছে, তার মানে কি লাইসেন্স সহ জিনিসটাকে বৈধ করা হয়েছে। তার মানে সরকার কর্তৃক যদি আমাকে বৈধভাবে লাইসেন্স দেওয়া হয় তাহলে আমি বৈধভাবে জিনিসটা উৎপাদন করতে পারবো, রূপান্তর করতে পারবো, বিক্রয় করতে পারবো। এই জন্য কিন্তু দেখবেন যে বিভিন্ন অস্ত্রের দোকান কিন্তু আমরা দেখতে পারি।
বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে কিন্তু আমাদের অস্ত্রের দোকান রয়েছে। তাহলে এই অস্ত্রের দোকান যদি থেকে থাকে তাহলে তারা তো আপনার অস্ত্র বিক্রি করতেছে, ক্রয় বিক্রি করতেছে, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা কোনো অন্যায় হচ্ছে না, কারণ তারা লাইসেন্স প্রাপ্ত। এই সূত্র মোতাবেক কিন্তু তাদেরকে পুলিশ মামলা দিতে পারে না। যদি তাদের লাইসেন্স না থাকতো তাহলে কিন্তু আপনার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেত। তাহলে এখন দেখেন, আমি যদি 5 ধারার এটা নিয়মটা লঙ্ঘন করি, মানে আমি মানলাম না, তাহলে আমি বিনা লাইসেন্সেই উৎপাদন করলাম, রূপান্তর করলাম, বিক্রয় করলাম, সেই ক্ষেত্রে আমার জন্য শাস্তি তো অবশ্যই আইনে আছে, তাই না? তখন আমার শাস্তি চলে আসবে এই যে এখানে দেখেন 19A। এক্ষেত্রে আমরা 19A দেখেন 19A ছোট হাতের আমরা এটা ব্যবহার করছি। এটা মূলত আমাদের এভাবে লিখতে হবে। আপনি অঙ্কটা হয়তো বাংলায় লিখতে পারলেন, ঠিক আছে, কিন্তু ব্র্যাকেটে গিয়ে আপনার ছোট হাতের এ, ব্র্যাকেটে অস্ট্রেলিয়ার যতগুলো ব্র্যাকেটের ভিতর থাকবে সবগুলো থাকবে স্মল লেটার। এখানে ক লিখবেন না দয়া করে, আমি আবার বলতেছি, এই ক্ষেত্রে আপনারা এটাই লিখবেন। ইংরেজি অক্ষর যেটা থাকে আপনারা ইংরেজি অক্ষরটা লিখবেন। এটা আপনার 100% কারেক্ট আনসার। এইটাতে কোনো ধরনের সন্দেহ নাই। আপনার থানার মামলাগুলো যে হয় এবং সিডিএমএসগুলো যে হয় এবং তারপরে আপনাদের যে হাতে লেখাও যদি এফআইআর থাকে, আপনারা দেখবেন যে এখানে গিয়ে কিন্তু এভাবে লেখা হয়। 19A এভাবেও লেখে, আবার কোনো কোনো ক্ষেত্রে আপনার এই ছোট হাতের এ দিয়ে এভাবেও লিখে। তবে আপনার এই মাঝখানের যে অংশটা আছে 19A, এটা কিন্তু আপনার পরিবর্তন করতে পারবেন না, কারণ এটা আপনার দ্বিতীয় বিভক্ত একটা মতামত রয়েছে, কারণ এটার সাথে এটা মিলে না, বাংলার সাথে ইংরেজি মিলে না। এখন এটা আপনার যদি কেউ এই কাজটা করে তবে তাদের জন্য রয়েছে 19A। এখন এই অস্ত্রশস্ত্র যে আছে উৎপাদন, রূপান্তর, বিক্রয় নিষিদ্ধ, এই জিনিসগুলো অস্ত্রশস্ত্র বলতে কিন্তু অনেক কিছু বোঝাচ্ছে, আপনারা কিন্তু জানা আসছেন। আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য তরবারি, ছুরা, বর্ষা, ফলক টলক যা আছে সব কিছু কিন্তু বোঝাচ্ছে। তাহলে এখন যদি জিনিসটা অস্ত্রশস্ত্রের জন্য 19A, এখন আপনার 19 বড় হাতের এ যেটা বলতেছে সাথে লাগানো এ, এটার একটা ব্যাখ্যা আছে। যদি জিনিসটা কোনো আগ্নেয়াস্ত্র হয়, আগ্নেয়াস্ত্র মানে যেটা আপনার ফায়ারিং পিন দ্বারা কোনো বুলেটকে নিক্ষেপ করে, ফায়ারিং পিন দ্বারা, এটা হচ্ছে আগ্নেয়াস্ত্র, যেটা আপনার অগ্নি সংযোগের মাধ্যমে কোনো কিছু ছোড়া হয়, এটা কিন্তু আগ্নেয়াস্ত্র। তো সেক্ষেত্রে আপনার শর্টগান হতে পারে, পিস্তল হতে পারে, রিভলভার হতে পারে। এই সংক্রান্ত বিষয় যদি হয় যে সেটা আপনার উৎপাদন, রূপান্তর, বিক্রয়, তাহলে কিন্তু দ্বারা চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু আর এই 19 ব্র্যাকেটে এ যেটা, এটা দ্বারা হচ্ছে না, এখান থেকে কনভার্ট হয়ে চলে আসবে 19 সাথে লাগানো বড় হাতের অক্ষর এ। আবারও বলতেছি, যেটা আমরা 19-ক শিখছেন এতদিন, এই 19 বড় হাতের এ, এটাই কিন্তু মূলত সঠিক উত্তর। আপনি যদি এভাবে লেখেন যে আপনার 19-ক, এটা কিন্তু আপনার ভুল উত্তর। 100% কনফার্ম থাকে না এটা ভুল উত্তর। এই যে জিনিসটা আছে 19 হাতের সাথে লাগানো বড় হাতের এ, এটাই হচ্ছে মূলত আপনার সঠিক উত্তর, এভাবে লিখতে হবে। আবার এটার 3টা অপরাধ হতে পারে। একটা হয়তো অপরাধ হতে পারে অস্ত্রশস্ত্র সংক্রান্ত, তাহলে 19A। যখন আগ্নেয়াস্ত্র নিয়ে তখন হচ্ছে 19 বড় হাতের এ। আবার যখন জিনিসটা হয়ে যাবে গোপনভাবে কেউ এই কাজটা করার চেষ্টা করে, খুব গোপনীয়ভাবে, তখন জিনিসটা চলে যাবে 20 ধারাতে। তখন জিনিসটা চলে যাবে আমাদের কিন্তু 20 ধারাতে। কিন্তু আমি আবার বলতেছি, যখন সেটা গোপনীয়তার সাথে করা হবে তখন সেটা যাবে আমাদের 20 ধারাতে। এখানে একটু সময় লাগবে, তাড়াহুড়া করলে হবে না, আপনাদেরকে বুঝে তারপরের স্টেপে যেতে হবে। আমি আবারও বলতেছি, 5 ধারার যদি ভালো করে বুঝেন, এরপর 6, 7, 8, 9, 10 এগুলো বোঝা কোনো ব্যাপার না। লাইসেন্স ব্যতীত উৎপাদন করা যাবে না, তারপর আপনার রূপান্তর করা যাবে না, বিক্রয় করা যাবে না। লাইসেন্স থাকলে আপনি করতে পারবেন। এটা হলো 5 ধারার নিয়ম, 2টা নিয়ম। এখন যদি আপনি অস্ত্রশস্ত্র উৎপাদন, রূপান্তর করেন, সেই ক্ষেত্রে আপনার জন্য শাস্তি থাকবে 19A ব্র্যাকেটে এ আর কি, 19 ব্র্যাকেটে এ ছোট হাতের এ। এখন যদি জিনিসটা অপরাধ একই কিন্তু আগ্নেয়াস্ত্র সংক্রান্ত হয়, তাহলে সেটা দ্বারা চেঞ্জ হয়ে যাবে বড় হাতের এ। এখন ধরেন আবার এই জিনিসটা যদি আবার অতি গোপনীয়ভাবে করা হয়, সেই ক্ষেত্রে সেটা আবার চলে যাবে 20 ধারাতে। আপনাদের যখন পরীক্ষায় প্রশ্ন আসবে তখন সেই ক্ষেত্রে এই ধরনের কথা বুঝতে পারবেন, যেটা গোপন করার চেষ্টা বা গোপন করতে চাই, এই ধরনের কথা যদি থাকে তখন জিনিসটা আনবেন 20-এ। এছাড়া যদি আগ্নেয়াস্ত্র হয়, পিস্তল, রিভলভার, শর্টগান এগুলো হয়, তাহলে সেক্ষেত্রে 19 বড় হাতের এ। আর সাধারণ অস্ত্রশস্ত্র হলে 19 ছোট হাতের এ। এই ফর্মুলাতে মোটামুটি পরের গুলাও হবে। একইভাবে
6 ধারায় যদি আপনার বিনা লাইসেন্সে কেউ আমদানি এবং রপ্তানি নিষিদ্ধ করে, খেয়াল করবেন, আমদানি ও রপ্তানি কেউ নিষিদ্ধ, এটা বলা আছে, সরি এখানে বলতে হয়তো ভুল হয়ে গেছে, বিনা লাইসেন্সে আমদানি ও রপ্তানি যদি কেউ করে আপনার, তাহলে কিন্তু এইটা আপনার একটা অপরাধের আওতায় পড়বে 6 ধারা। অর্থাৎ এখানে বলছে বিনা লাইসেন্সে আমদানি রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে, বিনা লাইসেন্সে আমদানি ও রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ক ধারায় 6 ধারার বক্তব্য। আগেরটা ছিল কি উৎপাদন, রূপান্তর এবং বিক্রয়, পরেরটাতে আসতেছে আমদানি এবং রপ্তানি। খেয়াল করবেন দুইটা বিষয়, 6 ধারার বক্তব্য হচ্ছে আমদানি এবং রপ্তানি, আমদানি এবং রপ্তানি। এই ক্ষেত্রে যদি কেউ এটা না মানেন, সেই লাইসেন্স ছাড়া যদি কাজটা করেন, তবে সেই ক্ষেত্রে আপনার জন্য রয়েছে 19 ব্র্যাকেটে সি, ছোট হাতের সি, 19 ব্র্যাকেটে ছোট হাতের সি, বিনা লাইসেন্সে আমদানি ও রপ্তানি নিষিদ্ধ কি অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে। তাহলে আপনার যদি এই কাজটা করেন তাহলে 19-এর সি, 19-এর সি না, 19 ব্র্যাকেটে সি। এখন এই জিনিসটাই যদি আগ্নেয়াস্ত্র হয়, এই যে আপনার আমদানি রপ্তানি, এটা যদি আগ্নেয়াস্ত্র হয় তাহলে সেটা চলে যাবে 19 সাথে লাগানো বড় হাতের এ, বোঝা আগেরটার মতোই, খেয়াল করবেন আগেরটার মতোই 19 সি ছিল অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে আমদানি ও রপ্তানি, যদি সেটা আগ্নেয়াস্ত্র সংক্রান্ত হয় তবে সেটা চলে যাবে 19 বড় হাতের এ। এবং থানার মামলাগুলো কিন্তু এভাবেই রুজু হয়, থানার মামলাগুলো কিন্তু এভাবেই রুজু হয়। আমি আবার বারবার কথাটা রিপিট করতেছি, আপনারা মিলিয়ে নেবেন। তারপর রয়েছে গোপনীয়ভাবে করলে, গোপন করার চেষ্টা করলে, সেই ক্ষেত্রে এটা চলে যাবে আমাদের পরবর্তীতে 20 ধারা। এটাতে কিন্তু শাস্তির পরিমাণ বেশি, 20 ধারায় কিন্তু শাস্তির পরিমাণটা বেশি। তারপর রয়েছে আমাদের 7 ধারা, যে সরকারি মাল গুদামে, দুটো এক শব্দ হবে, সরকারি মাল গুদামে আপনার অস্ত্রশস্ত্র জমা রাখা। এখানে সরকারিভাবে যদি না থাকে, মানে সরকারি মাল গুদামে যদি অনুমোদন না থাকে রাখার, তারপরেও কিন্তু অস্ত্রশস্ত্র ইত্যাদি সামরিক সরঞ্জামাদি এইসব কিন্তু সরকারি গুডাউনে রাখা যাবে না। যদি কেউ মনে করেন সরকারি গুডাউন, এখানে তো অবৈধ জিনিস রাখে না, তাহলে তো আপনার এখানে অস্ত্রশস্ত্র রাখা যাবে না, এই কাজটাও করা যাবে না। যদি সরকার ওই ধরনের কোনো আদেশ দিয়ে না থাকে বা লাইসেন্স দিয়ে না থাকে, তবে আপনি সরকারি মাল গুদামেও অস্ত্রশস্ত্র ইত্যাদি রাখতে পারবেন না। এক্ষেত্রে রাখতে হলে অবশ্যই সরকারি যে নীতিমালা আছে এটা অবশ্যই মেনে চলতে হবে এবং সরকারি আদেশ মূলে সেটা রাখতে হবে। 10 ধারায় রয়েছে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। খেয়াল করবেন, অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। তো আপনার এই নিষেধাজ্ঞাটা কীরকম হতে পারে? বাংলাদেশের সমগ্র অঞ্চলে বা অংশবিশেষে, বাংলাদেশে সমগ্র অঞ্চলে বা অংশবিশেষ যে স্থান আছে এরকম স্থানের উপর এটা সরকার কিন্তু নিষেধাজ্ঞা জারি করতে পারে। তো নিষেধাজ্ঞা তারা কীভাবে করবে? মাইকিং করে না, এটা মূলত গ্যাজেটের মাধ্যমে সরকার বলে দিবে যে সারা বাংলাদেশ আজকে থেকে কি করা যাবে না, অস্ত্রশস্ত্র বা গোলাবারুদ পরিবহন বা এই করা যাবে না, এরকম নিষেধাজ্ঞা করা থাকবে। তো এইটা হচ্ছে সরকারি ইমূলে নিষেধাজ্ঞা থাকবে। তাহলে আমাদের এখানে যে গ্যাজেট প্রকাশ হয়েছিল, এরকম গ্যাজেট প্রকাশের মাধ্যমে জিনিসটা থাকবে। এবং এই ক্ষেত্রে আবার এটাও ওপেন করেও দেওয়া থাকতে পারে কাদের জন্য? যে লাইসেন্স মূলে যে শর্তটা দেওয়া ছিল, এত পরিমাণ এতটুকু আমদানি রপ্তানি বা পরিবহন যে বিষয়টা আছে, এটা যদি ওপেন করা থাকে ওই রকম শর্ত, তবে তাদের জন্য সেটা আপনার কাজ হবে না, তাদের জন্য এই জিনিসটা মওকুফ। অর্থাৎ এখানে যদি বলে যে সর্বস্তরের সকলের জন্যে আপনার এটা বন্ধ, তবে লাইসেন্স প্রাপ্ত যারা আছে তারাও কিন্তু বন্ধ থাকবে। আর যদি বলা হয় যে লাইসেন্সে যা পরিমাণ উল্লেখ আছে, যতটুকু কথা বলা আছে ততটুকু পারবে, তবে লাইসেন্সদারীরা শুধুমাত্র সেই অংশটুকুই কাজ করতে পারবে। এটা ছোট হাতের এতে রয়েছে। বিতে রয়েছে গেজেটের মাধ্যমে বাতিল বা রদ করতে পারে। অর্থাৎ সরকার যে জিনিসটা এটা আপনার প্রকাশ করলো, এই জিনিসটা আবার আপনার গেজেটের মাধ্যমে কিন্তু রদ বা বাতিল করতে পারবে। এটাই মূলত এই 10 ধারা। এখন এই 10 ধারায় যে নিষেধাজ্ঞাটা থাকবে, এই নিষেধাজ্ঞা যদি কেউ অমান্য করে, আপনার অস্ত্রশস্ত্র বা গোলাবারুদ পরিবহন করে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যদি আপনার এই কাজটা কেউ করে, তবে সেই ক্ষেত্রে তার জন্য শাস্তি হচ্ছে 19 ছোট হাতের ডি। এক্ষেত্রে অস্ত্রশস্ত্র যা বোঝাবে, তারপর আমাদের আগ্নেয়াস্ত্র যা আছে ওগুলোর ক্ষেত্রেও কিন্তু তাই বোঝাবে। শুধুমাত্র অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে যেগুলো আমাদের না, মানে আপনার আগ্নেয়াস্ত্র না, এটা শুধুমাত্র
5 এবং 6 ধারার ক্ষেত্রে গিয়ে কিন্তু পার্থক্য হচ্ছে। আর এই 10 ধারার এখানে কিন্তু এই দুটাকে একসঙ্গে রাখা হয়েছে, নর্মাল অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র দুটাকে একসঙ্গে রাখা হয়েছে। যদি কেউ এগুলোকেও বহন করে আপনার পরিবহন করে, সেক্ষেত্রে 19 ডিতে শাস্তির ব্যবস্থা রয়েছে, এবং সেটা গোপনীয়ভাবে করার চেষ্টা করলে 20 ধারায় কিন্তু শাস্তির ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এরপর রয়েছে ধারা 11তে রয়েছে তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা। তো আপনারা জানেন যে আপনার সরকার যদি মনে করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, সেটা বাংলাদেশের 0 পয়েন্টেই হোক বা অভ্যন্তরেই হোক, সেক্ষেত্রে যেখানে সরকার আপনার মনে করবে যে চেকপোস্ট করা প্রয়োজন, আপনার কি তল্লাশি ঘাঁটি মানে তো চেকপোস্ট, আপনার চেকপোস্ট করা প্রয়োজন, সেক্ষেত্রে সরকার যাকে ক্ষমতা দিবে, অর্থাৎ সরকারি কর্মকর্তা যাকে সরকার প্রয়োজন মনে করবে যে তাকে দ্বারা এখানে আপনার তল্লাশি ঘাঁটি স্থাপন করে এই কাজটা করা দরকার, তবে সেই ক্ষেত্রে আপনার এই কাজটা করা যাবে। এক্ষেত্রে আমদানি রপ্তানির ক্ষেত্রে চেক করা, তারপর আপনার সন্দেহভাজন চেক করা, যা কিছু মনে চাই সেইগুলো তল্লাশি ঘাঁটি করে সেখানে আপনার এই কার্যক্রমগুলো চালিয়ে নিতে পারবে। কারা পারবে? সরকার, এবং সেই সিদ্ধান্ত নেবে সরকার। ধারা 12তে রয়েছে সন্দেহজনকভাবে অস্ত্রশস্ত্র বহনকারী ব্যক্তিকে গ্রেপ্তার। অর্থাৎ কেউ যদি আপনার সন্দেহজনকভাবে অস্ত্রশস্ত্র বহন করে, মানে কি আপনার কাছে লাইসেন্স ওই মুহূর্তে আছে বা নাই এটা ততটা দেখার বিষয় না, কিন্তু আপনার কার্যক্রম বা গতিবিধি এমন যে আপনি এই অস্ত্রটার মাধ্যমে একটা সন্ত্রাসী কার্যকলাপ বা কোনো অপরাধ করার জন্য পায়তারা করতেছেন, এরকম যদি খালি আপনার উপর সন্দেহ হয়, তবেই কিন্তু আপনার সন্দেহজনকভাবে অস্ত্রশস্ত্র বহনকারী ব্যক্তিকে যে কেউ, সে পুলিশ সদস্য হইতে পারে বা ম্যাজিস্ট্রেট হইতে পারে বা অন্য কোনো ব্যক্তি হইতে পারে, সাধারণ নাগরিক হইতে পারে, তারা কিন্তু ওই সন্দেহজনক ব্যক্তিকে কি করতে পারবে? আটক করতে পারবে। খেয়াল করবেন, ওই সন্দেহজনক ব্যক্তিটাকে আটক করতে পারবে। এই ক্ষেত্রে যদি যারা আটক করলো তারা যদি পুলিশ বা ম্যাজিস্ট্রেট না হয়, তাহলে তাদের তো একটা সাধারণ নাগরিক হিসেবে আমরা ধরে নিতে পারি, কারণ তারা তো আপনার ধরে তো রেখে দিতে পারবে না, তার বাড়িতে বা বাজার আটকে রাখতে পারবে না, তাদের একটা দায়িত্ব আছে। এখানে বলা আছে যে পুলিশ বা ম্যাজিস্ট্রেট না হলে তারা কি করবে? তারা ওই ব্যক্তিটাকে পুলিশের কাছে অথবা ম্যাজিস্ট্রেটের কাছে হ্যান্ড ওভার করবে। এই 12 ধারাতে কিন্তু এই নির্দেশনা দেওয়া রয়েছে। সাধারণত এই অংশটা আমরা স্কিপ করি, পড়ি না, প্রথম অংশটুকু পড়ি, পরের অংশটুকু পড়ি না, এটা আমাদের পরের অংশটুকু পড়তে হবে। আর এই ক্ষেত্রে সিআরপিসির 59 স্পষ্টভাবে নীতিমালায় এটা বলা আছে যে আপনার পাবলিক বা জনসাধারণ কর্তৃক অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হলে তাকে সংশ্লিষ্ট থানায় বা নিকটবর্তী পুলিশ যে থাকবে তার কাছে অথবা ম্যাজিস্ট্রেট থাকবে তার কাছে জনগণ তাকে বুঝিয়ে দিবে। তারপর পুলিশ দেখবে যে সেটা আমলযোগ্য অপরাধ করছে না আমলের অযোগ্য অপরাধ করছে, তারপর সেটা আইন বুঝে ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপর পুলিশ ধরে নিয়ে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে। এই জিনিসটাই কিন্তু মূলত এই 12 ধারার ক্ষেত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি, সে আপনার যেই হোক, যদি সন্দেহজনকভাবে অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করে বা বহন করে, এরকম যদি মনে হয় তার সন্দেহজনক, তবে তাকে কিন্তু অ্যারেস্ট করতে পারবে যে কোনো ব্যক্তি। সে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনী হলেও পারবে, সাধারণ নাগরিক হলেও পারবে। যদি সাধারণ নাগরিক হয় তাহলে পুলিশের কাছে বা ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে। এই হলো মূলত অস্ত্র আইনের 12 ধারা। তাহলে আমরা বেশ কিছু বিষয় কিন্তু এখানে পড়লাম। এই ফাউন্ডেশনটা মানে অস্ত্র আইনের এই ফাউন্ডেশনটা যদি আপনার সঠিকভাবে না হয়, তাহলে আপনার কিন্তু পরবর্তীতে স্থাপনাটা আপনার দুর্বল হয়ে যাবে। সেই বিল্ডিংয়ের স্ট্রাকচারালের মতো আপনার অস্ত্র আইনের ফাউন্ডেশনটা আপনার হতে হবে শক্তিশালী। যদি অস্ত্র আইনের ফাউন্ডেশনটা আপনার শক্তিশালী না হয়, পরবর্তী ভিতরে গিয়ে আপনার দুর্বল অবকাঠামো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা থেকে শুধুমাত্র আপনি মুখস্থ বিদ্যাটাই প্রয়োগ করতে পারবেন, কিন্তু কখনো জেনে শুনে ব্যাখ্যা আপনি করতে পারবেন না। কারোর সাথে কথা বলতে গেলে বা চ্যালেঞ্জে গেলে আপনি তখন ব্যাখ্যা উপস্থাপন করতে পারবেন না। আমি যাওয়ার আগে আমি আবারও বলতেছি, আজকের ক্লাস শেষ করার আগে, সেটা হচ্ছে যে এই যে অস্ত্র আইনের 19 ক এতদিন জেনে আসছেন বা 19 অ এই যে লিখে আসছেন, এটা কিন্তু আমি কেটে দিছি, এবং এখানে যে আমি কেটে দিছি এটা কিন্তু আমি চ্যালেঞ্জের সাথেই কিন্তু কাটছি। আপনারা হয়তো বই করে দেখাইতে পারেন, আমি কিন্তু বইটা বাদ দিছি টোটালি। আপনাদের বর্তমানে যেভাবে মামলা রেকর্ড হয় থানায়, একটু বের করে দেখবেন যে কোথাও কি অস্ত্র আইনের 19 ক খ গ এভাবে কোনো মামলা রুজু হয়েছে কিনা। যদি কেউ ওভাবে মামলা রুজু করে থাকে না জেনে, তবে মনে রাখবেন তাকে কোর্ট থেকে 100% অর্ডার শিট দিবে, এবং সেই মামলাটা পর্যন্ত উচ্চ আদালতে গিয়ে কিন্তু খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র ভুল রেকর্ডের অপরাধে। যেভাবে আছে ছোট হাতের এ বা বড় হাতের এ ইংরেজি ABCDEFGHI, এইভাবেই কিন্তু আপনার মামলাটি রেকর্ড করতে হবে, চার্জশিটও দিতে হবে। তো
তো ধন্যবাদ কষ্ট করে আজকের ক্লাসটি করার জন্য। দেখা হবে আমাদের অস্ট্রায়নের পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুন। আমিন।